ইরান ও ইসরায়েলে সমানতালে যুদ্ধের প্রস্তুতি। আজ আমরা এমন এক সংঘাতের দিকে তাকাচ্ছি যেটা শুধু দুই দেশের নয়, এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্ব রাজনীতিতেও। ইরান ও ইসরায়েল এক বনে দুই বাঘ, দুপক্ষই প্রস্তুত, দুপক্ষই সতর্ক। ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা বলছে তারা যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি। দেশটির সংসদের গোপন বৈঠকে আইডিএফ এর শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ হতে পারে, এটা আকাশকুসুম নয়। ইসরায়েলের দাবি কি? তাদের মতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে, পুরো শক্তি নতুন করে সাজাচ্ছে, আগের মতোই একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে। কিন্তু এখানেই প্রশ্ন, ইরান কি শুধু আগের জায়গায় আছে নাকি আরও এগিয়েছে? বিশেষজ্ঞদের মতে ইরান এখন আগুনে ঘি ঢালা অবস্থায় নেই, বরং ঠান্ডা মাথায় প্রস্তুতি নিচ্ছে। দিনে 24 ঘন্টা ক্ষেপণাস্ত্র কারখানা চালু। এটা অন্ধকারে ঢিল মারা নয়, এটা পরিকল্পিত শক্তি প্রদর্শন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে আগে 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র, এখন লক্ষ্য একসঙ্গে 2000। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে দেয়া। এখানেই ইরানের আসল শক্তি, সংখ্যা, ধৈর্য, অপ্রতিসম যুদ্ধ কৌশল। ইরান জানে তারা প্রযুক্তিতে একা নয়, তাদের আছে তথাকথিত প্রতিরোধী রক্ষ, হুথি, হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া। এরা কেউ কাগজে বাঘ নয়, এরা মাঠে পরীক্ষা দেওয়া শক্তি। গত যুদ্ধগুলোতে তা প্রমাণিত। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই তাদের চোখ এখন নাতানজের দক্ষিণে পিক এক্স মাউন্টেন, একটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা। সেখানে আইএই এর চোখও ঢোকে না। এই জায়গাটাই ইসরায়েলের ঘুম হারাম করছে। তাদের ভয় ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু ইরানের বক্তব্য আলাদা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন ইরান শান্তি চায়, কিন্তু মাথা নত করবে না, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়বে না। তার ভাষায় এগুলো জাতীয় সার্বভৌমত্বের অক্ষয় ভাণ্ডার। এখানে আপোষ মানে নিজের পায়ে কুড়াল মারা। এখন প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র কি যুদ্ধে নামবে? ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন জুনে ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল। এটা এতদিন অন্ধি সন্ধির মতো ছিল, এখন প্রকাশ্যে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নতুন যুদ্ধ চান না। দেশের ভেতরে চাপ, অর্থনৈতিক সমস্যা, আরেকটি যুদ্ধ মানে অকুলপাথার। কিন্তু ইসরায়েল বিষয়টাকে দেখে সুযোগ হিসেবে। তাদের লক্ষ্য একটাই, এই সুযোগে ইরানের শক্তি ভেঙে দেয়া। ইরান সেটা জানে, তাই তারা আশ্বাসে বিশ্বাস করে না। তাদের মতে ইসরায়েল হামলা করলে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চাইবে। এখন পরিস্থিতি কি? দুপক্ষই অথই জলে দাঁড়িয়ে, এক ধাক্কা মানেই বড় যুদ্ধ। ইরানের বার্তা খুব পরিষ্কার, তারা ধ্বংসের ভয় পায় না। সর্বাত্মক যুদ্ধ হলে ইসরায়েলকে ডুবিয়ে দিবে। এটা হুমকি নয়, এটা ধনুক ভাঙা পণ। এই সংঘাত এখন সময়ের অপেক্ষা। এক মাঘে শীত যায় না, উত্তেজনা কমবে না। প্রশ্ন একটাই, যুদ্ধ কবে আর তার মূল্য কে দেবে? যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর, ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে। আর প্রক্সি শক্তি, হিজবুল্লাহ, হুথি, সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরাক যুদ্ধ, পরের যুদ্ধ আরো বড় হবে, আরো সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি।
মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল কিন্তু ভাঙেনি, ইরান চাপে কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের 25 বছরের কৌশলগত চুক্তি। 2022 এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। 2, রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো রাশিয়া ইরানকে 48টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহু মেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে। আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ধাক্কা। ন্যাটোর মিত্র তুরস্কের সঙ্গে ইরানের বড় গ্যাস চুক্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়ল।
তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, তবুও তারা ইরানের সঙ্গে গ্যাস রপ্তানি চুক্তি নবায়ন করতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই আলোচনা চলছে। এতে ইরান আবার প্রমাণ করল যে তারা বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থানে আছে। এই চুক্তি ট্রাম্প প্রশাসন এবং ইউরোপের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকলেও তুরস্কের জন্য ইরান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী থাকবে। তুরস্কের বাড়তি জ্বালানি চাহিদা ইরান নিয়মিতভাবে পূরণ করতে চায়। তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। সেখানে তারা জ্বালানি সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন। ইরান এখন তুরস্ককে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস দেয়। দুই দেশের মধ্যে 25 বছরের গ্যাস চুক্তি আছে। এটি 2026 সালের মাঝামাঝি শেষ হবে। তুরস্ক আরও বেশি গ্যাস চায়। তাদের অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বাড়ছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। ইরান ও তুরস্ক বাণিজ্য বাধা কমাতে একমত হয়েছে। বিনিয়োগ বাড়াতেও তারা সম্মত হয়েছে। দুই দেশের মন্ত্রীরা দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। ইরান যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায়। তারা নতুন সীমান্ত ক্রসিং খোলারও কথা বলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, দুই দেশের বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো দরকার। তারা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন। এর মধ্যে ছিল ফিলিস্তিন সংকটও। ফিদান বলেন, তুরস্ক শান্তিপূর্ণভাবে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান চায়। তিনি ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান করেন। তিনি বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বজায় রাখতে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশ বাণিজ্য বাধা কমাচ্ছে। তারা সহযোগিতা কাউন্সিলের বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে। ফিদানের সফর ছিল নবম সহযোগিতা কাউন্সিল বৈঠকের আগে। লক্ষ্য হল দুই দেশের বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করা। নিরাপত্তা সহযোগিতাও বাড়ানো হবে। ফিলিস্তিন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আরাকচি বলেন, ফিলিস্তিনের ইস্যু এবং গাজার মানুষের উপর হত্যাকাণ্ড বন্ধ করতে যৌথ সহযোগিতা জরুরি। গাজায় বারবার যুদ্ধবিরতি ভাঙা এবং লেবানন ও সিরিয়ায় হামলা দেখায় যে জায়নবাদী শাসনের বড় পরিকল্পনা আছে। তারা অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, সিরিয়ার শান্তি ও নিরাপত্তা তার ভূখণ্ড রক্ষার সঙ্গে সম্পর্কিত। সিরিয়ার সবচেয়ে বড় হুমকি আসে জায়নবাদী শাসন ইসরায়েল থেকে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব। তিনি পিকেকে নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসমুক্ত তুরস্কের ধারণাকে সমর্থন করেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়তে সব সন্ত্রাসী গোষ্ঠী ভেঙে দিতে হবে। ইরান তুরস্ক নেতাদের বৈঠক, ইসরায়েলের কড়া আলোচনা, নতুন জোটে কাঁপছে নেতানিয়াহু ট্রাম্প। ইরান ও তুরস্কের নেতারা মিলিত হয়েছেন। তারা আলোচনা করেছেন ইসরায়েলের বিস্তারণবাদ নিয়ে। এই আলোচনা শুধু কূটনীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। ইরান জোর দিচ্ছে মুসলিম ঐক্যের উপর। একটি নতুন মধ্যপ্রাচ্যের উত্থান দেখছে তেহরান। এটি এক বড় সংকেত। এটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য অস্বস্তিকর বাস্তবতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এটি শুধু আহ্বান নয়, ঐতিহাসিক ঘোষণাও বটে। ইরান, তুরস্ক, সৌদি সবাই এখন সম্পর্ক প্রসারিত করছে। এই নতুন জোট নেতানিয়াহু ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ইরান চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্টাইলে সহযোগিতার জন্য। মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও একক কণ্ঠের কথা বলছে তেহরান। এমন এক জোট যা বহিরাগত শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, যদি মুসলিম জাতিগুলো এক ইচ্ছা শক্তির ছায়ায় এগোয়, কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। এটাই তার দৃষ্টিভঙ্গি। এটাই ইরানের নতুন রাজনৈতিক দর্শন। পেজেশকিয়ান বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ভুল নীতি অঞ্চল থেকে দূর করা এবং মুসলিম দেশগুলোর অগ্রগতি রক্ষা করা। তার দাবি, অঞ্চলের সংকটগুলো ষড়যন্ত্র থেকে জন্ম নেয়। ইচ্ছাকৃত বিভাজনের জন্ম দেয় বহিরাগত শক্তি। তিনি ইউরোপের উদাহরণ দেন, যেখানে শতাব্দীর সংঘাত পেরিয়ে তারা একত্র হয়েছে। তিনি মুসলিম দেশগুলিকে একই পথে হাঁটার আহ্বান জানান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের বিস্তারণবাদী আলোচনা সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বলেন, তুরস্ক ও ইরান দুই শক্তিশালী দেশ। তারা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলের আগ্রাসন, পারমাণবিক আলোচনা সব নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক বিস্তারী অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। তাদের লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ধরে রাখা।
এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। ইরান তুরস্ক সম্পর্ক জটিল হলেও আজ তারা একে অপরের প্রয়োজন বোধ করছে। সিরিয়া ও ককেসাস নিয়ে অতীতে তারা প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন তারা অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে। এদিকে সৌদি আরবও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। ৩০ নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাফি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়ে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বলেন, অঞ্চলের দেশগুলোর দায়িত্ব হলো ইসরায়েলের আগ্রাসন থামানো। এই তিন শক্তি ইরান, তুরস্ক, সৌদি এখন একে অপরের কাছাকাছি। গাজার নড়বড়ে যুদ্ধবিরতির মাঝে তারা নতুন পথ খুঁজছে। একই সময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। তেহরান হয়তো এই নতুন সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে। সৌদি ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরান নিজেকে ইসলামী জোটের কেন্দ্রে বসাতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এটি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরান নতুন শক্তির কেন্দ্রে উঠে আসছে। মধ্যপ্রাচ্য আবারও নতুন এক যুগের দরজায় দাঁড়িয়ে। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে। এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে। বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান্দ ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা ১৪ দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম ২০১৮ সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত UAV প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে। মোহাজের 6 এবং মোহাজের 10 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে। মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন। এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে।
হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায় জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি, আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা।
তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে। এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। টিএফএসএস ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য আবার জ্বলছে, আকাশে উঠছে আগুনের সিঁড়ি। আর ঠিক সেই মুহূর্তে আমেরিকার এক বিরল ক্ষেপণাস্ত্র চালনা, নতুন যুদ্ধের অশনি সংকেত। হুথিদের সঙ্গে সিরিয়ার যুদ্ধ কি মিলছে এক সুতায়? মার্কিন সামরিক বাহিনী এমন এক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা সাধারণত দেখা যায় না। প্রশ্ন উঠছে, একে হুথিদের বিরুদ্ধে নতুন যুদ্ধ, নাকি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে? ইসরায়েল সিরিয়া লেবাননে হামলা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে অস্ত্র মোতায়েন। ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত হেনেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র নতুন ড্রোন ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে। একটি নতুন অস্থিরতার সূচনা, এটাই বিশ্লেষকদের সতর্কবার্তা। ড্রোন ফোর্সের পর এবার বিরল ক্ষেপণাস্ত্র, মার্কিন যুদ্ধবিমান সুপার হর্নেট দেখা গেছে ক্ষেপণাস্ত্র নিয়ে। এটা খুবই বিরল দৃশ্য, বিশেষ করে ইয়েমেনের আকাশে। একে অনেকে বলছে রাউন্ড 1 হেরে গিয়ে মার্কিন বাহিনীর রাউন্ড 2 প্রস্তুতি। মার্কিন যুদ্ধ দফতর প্রকাশ করল নতুন ছবিগুলো এপ্রিল মাসে তোলা হয়েছিল, সম্প্রতি প্রকাশিত হয়েছে। এগুলোতে দেখা যায় হুথিদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার। TWZ রিপোর্ট বলছে, ছবিতে দেখা গেছে সুপার হর্নেট যুদ্ধা বিমান। বিমানে লাগানো ছিল বিরল স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র। USS হ্যারি এস ট্রুম্যান এর ভূমিকায় বড় মোড়। এই ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো ছিল মার্কিন নৌবাহিনীর সেন্টকমের অধীনে, বিশেষত USS হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। বিমানে ছিল M9X সাইডউইন্ডার ও সম্ভবত M-RAM ক্ষেপণাস্ত্র। স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র সাধারণত সুপার হর্নেটে ব্যবহৃত হয় না, তাই বিশ্লেষকেরা বলছেন এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা নাজুক। স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র কি? আকাশ থেকে ছোড়া ল্যান্ড অ্যাটাক সংস্করণ, রেঞ্জ প্রায় 170 মাইল, উচ্চ সাবসনিক গতি, রাডারে ধরা পড়ে কম, জটিল উপকূলীয় এলাকায় নিখুঁত আঘাত, GPS প্লাস ইনফ্রারেড ইমেজিং নির্দেশনা, স্থির বা চলন্ত উভয় লক্ষ্যে আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন হুথিদের শক্তিশালী ও বৈচিত্র্যময় এয়ার ডিফেন্সের কারণে এই ক্ষেপণাস্ত্রই ছিল সবচেয়ে কার্যকর। 8 মাসের টানা অভিযানের পর জাহাজ ফিরল দেশে। USS হ্যারি এস ট্রুম্যান জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যায়। এই যুদ্ধজাহাজ ছিল অপারেশন রাফ রাইডার এর অন্যতম প্রধান শক্তি।
এটাই ছিল আমেরিকার 52 দিনের হুথি বিরোধী অভিযান। মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন টানটান। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আরও প্রতিপক্ষ বাড়াচ্ছে। ঘোষণা করা হয় নতুন ড্রোন টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক। এই ফোর্সে থাকবে সস্তা কিন্তু বিধ্বংসী লোকাস্ট ড্রোন, যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালাতে পারে। লেবাননে ভয় আসছে কি বড় হামলা? ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা জোরদার করেছে। লেবাননের কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামী কিছুদিন বা সপ্তাহে বড় এক হামলা আসতে পারে। হিজবুল্লাহ প্রস্তুত। বিদ্যুৎ গতির ক্ষেপণাস্ত্র, সুসংগঠিত গেরিলা ইউনিট আর তাদের পাহাড়ি প্রতিরক্ষা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সিরিয়ার সীমান্তেও তাদের শক্তিশালী উপস্থিতি ইসরায়েলকে বাধ্য করছে আরও আক্রমণাত্মক হতে। ট্রাম্পও সতর্ক করলেন ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ। তিনি বলেছেন, এভাবে সিরিয়া অস্থিতিশীল করলে পুরো অঞ্চল জ্বলে উঠবে। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক। নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি। পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি। কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে, জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে, একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে, 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে, তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি। বলেন, টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি, শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে।